जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर। দ্য ট্রাভেল ভিভার চ্যানেলের নতুন এপিসোডে আমি সায়ন্তন আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন জায়গার ভিডিও নিয়ে। শীতকাল পড়ে গেছে, মোটামুটি ঠান্ডার আমেজ সকলেই আমরা অনুভব করছি। আর শীতকাল আসলেই আমাদের মন ঘুরতে যাই করা শুরু করে, আর সেই কারণে আমারও ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে। আর আমাদের ঘোরা মানে, মধ্যবিত্তদের ঘোরা মানে সকালবেলা বেরিয়ে বিকেলবেলা ঘরে ঢুকে যেতে চাইলে পারলে বেশ ভালো হয়, তার কারণ কাজকর্মও তো করতে হবে। এরকমই প্রতি সপ্তাহের শেষ শনিবার রোববার আমাদের হাতে দুটো দিন সময়, বাড়ি থেকে সকালে বেরিয়ে বিকেলবেলার মধ্যে যদি বাড়ি ঢুকতে পারি আর এইরকম জায়গার সন্ধান যদি পাই তাহলে বেশ ভালো লাগে। সেই রকমই একটি জায়গার সন্ধান নিয়ে আজকে চলে এসেছি। এটি শিয়ালদা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, এবং সব থেকে বড় কথা সেই জায়গা যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সেই একই সঙ্গে সেই জায়গার রয়েছে আধ্যাত্মিক পরিবেশ। বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি সেই জায়গায়। আপনাদের সবার কাছে অনুরোধ, সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরো দেখে নিন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন চলে যাই সেই জায়গায়, সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই জায়গা থেকে। আজকে আমরা চলে এসেছি কাকিনাড়ার মাদ্রালে অবস্থিত হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরের রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের যে কটি মন্দির আমরা দেখতে পাই তার মধ্যে এই মন্দিরটি বিখ্যাত নিজের বৈশিষ্ট্যের কারণে। সেই বৈশিষ্ট্য হলো এই মন্দিরটি হলো পাতালে অবস্থিত, অর্থাৎ পাতালে সাইতে রয়েছে ভগবান হনুমানের মূর্তি। মন্দির চত্বরে ঢুকেই দেখতে পাবেন ডালার দোকান, এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী আপনারা কিনে নিতে পারেন। এবং এই মন্দিরের ঠিক বাইরেই রয়েছে ফ্রি পার্কিং জোন, অর্থাৎ গাড়ি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে সেগুলো রাখার জন্য কোনো রকম পয়সা আপনাদের লাগবে না। চলুন ঘুরে দেখি পুরো মন্দির চত্বর। যদিও এটা হনুমান মন্দির, কিন্তু এই মন্দিরে প্রবেশ করলে প্রথমেই যেই মন্দির চোখে পড়বে সেটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, যেটি আমার পেছনে দেখা যাচ্ছে। চলুন গিয়ে গণেশ মন্দিরটি এবং গণেশ মূর্তিটি ভালো করে দেখে নিই। গণেশ মন্দিরকে সামনে রেখে ঠিক তার পিছনে রয়েছে একটি রথ, অর্থাৎ এই মন্দিরের রথের সময় রথ উৎসব হয়, তার প্রমাণস্বরূপ এই রথটি রয়েছে। একবার রথটিও দেখে নিন। গণেশ মূর্তি এবং রথ দর্শন করে সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পারবেন হনুমান মন্দির। এই মন্দিরের ঢোকার শুরুতেই আপনারা দেখতে পারবেন একটি চাতাল রয়েছে, যেখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, এবং এই যজ্ঞকুণ্ডের পাশেই রয়েছে একটি গাছ, যেখানে প্রচুর মানুষ মানসিক করে চেলি বেঁধে গিয়েছেন। তারা বিশ্বাস করেন এখানে মানসিক করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে সিঁড়িটা নিচে নেমে যাচ্ছে, এখান থেকে নিচে নেমে গিয়েই হনুমান মূর্তি দর্শন করতে হবে। আর এখন যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে হনুমান যে মন্দির, সেই মন্দিরটির চাতাল। আর কেন আমাদের নিচে নেমে যেতে হবে তার কারণ, এখানে যে হনুমানের মূর্তি রয়েছে সেটি সমতল থেকে প্রায় 10 ফুট নিচে সেই হনুমানের মূর্তিটি রয়েছে। এই হনুমান মূর্তির একটি বিশেষত্ব হচ্ছে এই হনুমান মূর্তি শায়িত অবস্থায় রয়েছে। পুরাণ অনুযায়ী যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তখন যুদ্ধ করতে করতে হনুমান ক্লান্ত হয়ে পড়েন এবং তখন তিনি পাতালে প্রবেশ করেন এবং পাতালে গিয়ে বিশ্রাম করেন। তো যখন বিশ্রাম করছিলেন তখন তিনি গদাটিকে বালিশের মতো করে গদার মধ্যে মাথা রেখে ঘুমিয়েছিলেন বা শয়ন করেছিলেন। ঠিক সেই মূর্তি এখানে রয়েছে, আমরা সেটি এখন দর্শন করব। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করুন।
হনুমান মূর্তির দর্শন করে আমরা এবার উঠে আসলাম, আর এখন আমরা যাবো এই হনুমান মন্দিরের সংলগ্নই রয়েছে অন্নপূর্ণা মন্দির, যেটি হনুমান যে মন্দির সেই মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে, অর্থাৎ আমি যেখান থেকে ঢুকছি এই ছোট্ট রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন আমার সঙ্গে সঙ্গে আসুন। আপনারা দেখলেন যে যেই সিঁড়ি দিয়ে আমি উঠলাম, উঠে এখানটা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে গিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাতে গিয়ে বাঁদিকে গেলে অন্নপূর্ণা মন্দির। কিন্তু অন্নপূর্ণা মন্দির যেহেতু আমরা বাঁদিকে যাব, বাঁদিকে না গিয়ে যদি এই সোজা গিয়ে ডান দিকে এই যে সামনে গেট দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যেখানে যাচ্ছি এই যে এই গেট যেটা দেখা যাচ্ছে, এই গেট দিয়ে ঢুকলে একটা মন্দির আছে। সেই মন্দিরটি হচ্ছে রামসীতা এবং রাধাকৃষ্ণের মন্দির। চলুন অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার আগে রামসীতা আর রাধাকৃষ্ণের মন্দিরটি এবং তাদের মূর্তিটি আমরা দর্শন করে নিই। যেটা বলছিলাম, এই মন্দিরটায় প্রবেশ করলাম, অর্থাৎ রামসীতা মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার দুপাশে চৈতন্যের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। চলুন এই অপরূপ সুন্দর মূর্তিটি একবার সামনে থেকে আমরা দর্শন করে নিই। প্রথমে আমরা দেখলাম রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তি যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি, এবং তাদের পায়ের কাছে রয়েছে একটি ছোট্ট ভক্ত হনুমানের মূর্তি। অপূর্ব সুন্দর এই মূর্তি একবার সামনে থেকে আমরা দর্শন করে নিই। চলুন। এই যে মন্দির, এই মন্দির অর্থাৎ রামসীতা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির, এই মন্দিরের দেয়ালেও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। কার কার মূর্তি রয়েছে এখানে? ব্যাসদেবের মূর্তি রয়েছে, বাল্মীকির মূর্তি রয়েছে, রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, আবার রয়েছে কৃষ্ণ যখন পর্বত তুলে গ্রামবাসীদের রক্ষা করেছিল সেই দৃশ্যও এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে, দেয়াল চিত্রের মাধ্যমে। এবং যখন কৃষ্ণের পিতা তাকে মাথায় করে সাগরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং বাসুকীনাগ ছাতার মতো দাঁড়িয়েছিল, সেই দৃশ্যও এখানে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন একবার দেখে নিই সেই দেয়াল চিত্রগুলো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, जय कपीश तिहु लोक उजागर। रामदूत तुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन बरन विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र और ध्वजा विराजै, कांधे मूंज जनेऊ साजै। शंकर सुवन केशरी नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर। प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। রামসীতা মন্দির থেকে বেরোলাম, বেরিয়েই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে দেখুন লেখা রয়েছে একটা বোর্ড, মা অন্নপূর্ণা মন্দির, আর তার উপরে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা মন্দিরের চূড়ো। খুব সুন্দর করে সাজানো বাগান মতো করা রয়েছে, মাঝখানে বাঁধানো রাস্তা, দুপাশে ফুলের গাছ রয়েছে, বড় বড় গাছ এখানে দেখা যাচ্ছে। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আমরা এখানে উপভোগ করতে পারছি। শীতকাল পড়ে গেছে, ঠান্ডা হাওয়াও আসছে, আবার হালকা মিঠে রোদও লাগছে, তার মধ্যে এরকম একটি স্বর্গীয় পরিবেশ অপূর্ব লাগছে। আমরা ঘুরে দেখছি, আমরা বলে দেবো কিভাবে এখানে আসতে হবে, আপনারাও এসে ঘুরে দেখবেন। চলুন আমরা দেখি অন্নপূর্ণা মন্দির।
অন্নপূর্ণা মন্দিরে তো আমরা প্রবেশ করবই, কিন্তু অন্নপূর্ণা মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখলাম, অর্থাৎ অন্নপূর্ণা মন্দিরের দিকে মুখ করে তাকিয়ে দেখলাম বাদিকে ঝিলের পাড়ে রয়েছে সুন্দর একটি পার্ক মতো করা, বেশ ধাপে ধাপে। আমি এখন বসে আছি উপরের ধাপে, যেখানে দেখতে পাচ্ছেন এরকম বেঞ্চ করা আছে, এরকম বসার জায়গা করা আছে। মন্দির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিনেরও ব্যবস্থা করা হয়েছে। আর আমার সঙ্গে দেখুন নিচেও কিন্তু ঝিলের ধারে বেশ সুন্দর পার্ক মতো করা আছে, বাচ্চাদের খেলার জায়গাও করা আছে। অর্থাৎ এখানে যদি আপনারা পরিবার পরিজনের সঙ্গে আসেন তাহলে বেশ সুন্দর বিকেলবেলাতেও সময় কাটাতে পারবেন। আর আপনাদের আরও বলে রাখি যে এই যে ঝিলটি আছে এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, সেটি পরে দেখাচ্ছি। চলুন একবার মন্দির চত্বর আমরা ঘুরে দেখে নিই। অন্নপূর্ণা মন্দির, যেই মন্দিরটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটি দ্বিতল। দেবী অন্নপূর্ণার মূর্তি রয়েছে দোতলায়, এবং তার জন্য ওঠার জন্য এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে। চলুন আমরা সরাসরি অন্নপূর্ণা মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করি এবং দেবী অন্নপূর্ণার দর্শন করে নিই। অন্নপূর্ণা মন্দিরে প্রবেশ করেই চোখে পড়বে দেবী অন্নপূর্ণার একটি সুন্দর বিগ্রহ। এই বিগ্রহটির পিছনে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রাক্ষস এবং দেবতাদের সমুদ্র মন্থনের দৃশ্য। আর এই দৃশ্যের উল্টো দিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত সজ্জার দৃশ্য এবং গণেশের একটি মূর্তির দৃশ্য। এছাড়া মন্দিরটির চারিদিকে দেয়ালের মধ্যে শিব ঠাকুরের বিভিন্ন পৌরাণিক গল্পের রূপগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখুন, সেই সব রইল স্ক্রিনে। এই যেই মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ হনুমান মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাম সীতা ও রাধাকৃষ্ণ মন্দির, এই মন্দির সম্পর্কে কিছু কথা বলে নিই। এই মন্দিরটি প্রায় 100 বছরের কাছাকাছি পুরনো। শোনা যায় 1910 থেকে 1940 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন পুলিশ কমিশনার ডক্টর পঞ্চানন ঘোষাল তার স্ত্রীর কথা মতো এই মন্দিরটি নির্মাণ করেন। কি ঘটনা হয়েছিল? পঞ্চানন ঘোষালের স্ত্রী একদিন স্বপ্নে দেখতে পান এই মন্দিরের কথা। তখন তিনি তার স্বামীকে এই কথা বললে তার স্বামী স্থানীয় একজন মারোয়ারি বাসিন্দা শ্রীরাম গুপ্তার সঙ্গে মিলিতভাবে এই মন্দির এবং এই মন্দির এলাকা তৈরি করেন। তারা যতদিন জীবিত ছিলেন এই মন্দিরে রীতিমতো ধুমধাম করে পূজা অর্চনা হতো, কিন্তু তারা মারা যাওয়ার পরে দীর্ঘ 30 থেকে 35 বছর এই মন্দির এলাকায় পূজা অর্চনা বন্ধ থাকে এবং এই মন্দিরের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। এই এলাকা সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ হয়ে যায়। পরবর্তীকালে অর্থাৎ 2004-05 সালের আশেপাশে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুনরায় এই মন্দির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং আবার নতুন করে এই মন্দিরে পূজা অর্চনা শুরু হয়। তারপর থেকে ধীরে ধীরে মন্দির এলাকা সাজিয়ে তোলার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষদের উদ্যোগে। এবার এই মন্দিরে সম্পর্কে আরও 2-3টে তথ্য বলে নিই। এই মন্দিরে গোটা বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। সমস্ত ধরনের হিন্দু পুজোগুলো, অর্থাৎ দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যেমন হয়, সেই একই রকমভাবে আমরা ঢোকার সময় দেখিয়েছি একটি রথ আছে, রথযাত্রাও এখানে হয়। সব থেকে বড় কথা, এখানে রামনবমী এবং হনুমান জয়ন্তীর দিন ধুমধাম করে উৎসব হয়। আর প্রতি মঙ্গলবার, অর্থাৎ যেদিন হনুমানজির জন্মদিন বলে আমরা জেনে থাকি, সেদিন এখানে বিশেষ পূজা অর্চনা হয় এবং সেদিন এই মন্দিরে ভক্তদের ঢল নামে। চলুন মন্দিরের অন্যান্য অংশগুলো আমরা দেখে নিই।
আমরা এখন আছি অন্নপূর্ণা মন্দির, যেটি আপনারা দেখলেন তার ঠিক তলায়, অর্থাৎ যেই বেসে মন্দিরটি ছিল তার ঠিক তলায়। এবং কেন এখানে দাঁড়িয়ে আছি তার কারণ এখানে রয়েছে একটি শিব মন্দির, যেই মন্দিরে শিবলিঙ্গ রাখা রয়েছে এবং এটিও হনুমান মূর্তি যেমন মাটি থেকে অর্থাৎ সমতল থেকে 10 ফুট নিচে ছিল, শিবলিঙ্গটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটির তলায় জায়গা করে রাখা রয়েছে। এবার হনুমান মন্দিরে যেইভাবে সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল, এখানে সিঁড়ি নেই, তবে একটি নিচু জায়গা এবং গুহা মতো করা জায়গা আছে, সেখান থেকে যেতে হবে। চলুন আমরা একবার গিয়ে সেই জায়গা থেকে গিয়ে শিবলিঙ্গটি সামনাসামনি দর্শন করে আসি। এখন দাঁড়িয়ে আছি, যেটা বললাম, শিব মন্দির, যেটা ওপর থেকে দেখিয়েছিলাম, সেই ওপর থেকে দেখানো শিব মন্দিরের মূল গর্ভগৃহে ঢুকবো। আর ঢোকার মুখেই পড়লো চোখে নন্দী ভগবানের মূর্তি। এই নন্দী ভগবান যেদিকে তাকিয়ে আছে, অর্থাৎ এই সামনের দিকে আমি যেদিকে যাচ্ছি, এখানে রয়েছে সেই শিব মন্দিরে ঢোকার মূল গেট। এবং এই জায়গাটি যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, এই জায়গাটি যদি আপনারা দেখেন, দেখে একটা গুহা গুহা ফিল আসছে। এবং এখান থেকেই আমাদের শিব ঠাকুরের যে মন্দির তার মূল গর্ভগৃহে প্রবেশ করতে হবে। চলুন আমরা শিব মূর্তির মূল গর্ভগৃহে প্রবেশ করি এবং শিবলিঙ্গটির দর্শন করি। এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, বাঁধানো বটগাছ রয়েছে, এই বটগাছটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কেন ঐতিহাসিক গুরুত্ব? এটি দীর্ঘকালের পুরনো তাই বলে? তা নয়। এর ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, যিনি ভারতবর্ষের জাতীয় স্তোত্র বন্দে মাতরম লিখেছিলেন। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইখান থেকে যেই খাল দিঘিটি এখন দেখতে পাচ্ছেন, এই দিঘিটি আসলে খাল ছিল এবং এই সমস্ত এলাকা বুঝে গেছে, মাটি দিয়ে বুঝে দেওয়া হয়েছে, পরে মানুষজন বাড়ি করে নিয়েছেন, কিন্তু এখানে একটা খাল ছিল, এই খাল দিয়ে তার শ্বশুর বাড়ি যেতে হতো। ফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাতায়াতের পথ ছিল এই জায়গাটি, এবং তিনি যখন যাতায়াতের পথে মাঝে মধ্যেই এই মন্দির সংলগ্ন এলাকায় এসে বসতেন। এবং কথিত লোকমুখে অনেকেই বলে থাকেন, এই বটগাছ তলায় বসেই তিনি প্রথম আনন্দমঠ সাহিত্য তিনি রচনা করেছিলেন। বন্দে মাতরম স্তোত্র যিনি রচনা করেছিলেন, যখন রচনা করেছিলেন তার প্রথম চিন্তা এই বটগাছ তলায় বসেই তিনি করেছিলেন বলে অনেকের ধারণা। আমরা সেই ধারণায় বিশ্বাস করছি, করে এই ঐতিহাসিক গুরুত্ব বটগাছের, সেই বটগাছ আপনাদের দেখালাম। চলুন এই মন্দির অঞ্চলের লাস্ট জায়গাটি আপনাদের দেখাই, সেটি হচ্ছে গোশালা। আমরা এই মন্দির চত্বরে এসে 4-5টি মন্দির দেখলাম, অন্নপূর্ণা মন্দির দেখলাম, হনুমান মন্দির দেখলাম, রাধাকৃষ্ণের মন্দির দেখেছি, আবার দেখেছি শ্রীরাম, সীতা ও লক্ষ্মণের মন্দির। তার সঙ্গে সঙ্গে কি দেখলাম? দেখলাম অন্নপূর্ণা মন্দিরের তলায় রয়েছে একটি শিব মন্দির, যেখানে সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে। আর এখন যেটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি গোশালা। এখানে গরুদের পরিচর্যা করানো হয় এবং এখানে বড় বড় করে হিন্দিতে লেখা রয়েছে, গায়ে মাতা কল লাড্ডু না খিলায়। অর্থাৎ এখানে যেহেতু হনুমান মন্দির, প্রচুর মানুষজন আসে হনুমানকে পুজো দেয়, যেহেতু লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়, অনেকেই এসে এই গরুগুলোকে লাড্ডুও খায়। তাই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে বলে দেওয়া হয়েছে গরুদের যাতে লাড্ডু খাওয়ানো না হয়। আর এই এলাকার একটি প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আছে এখন, যেটি আমরা উপভোগ করব। তার কারণ আমাদের মন্দির চত্বর মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন সেই নৈসর্গিক দৃশ্যটি দেখব, সেই জায়গায় গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। সেটি হলো এই মন্দির চত্বরের পাশেই রয়েছে একটি দিঘি। চলুন দিঘির পাড়ে গিয়ে সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন যেখানে বসে আছি সেটি হচ্ছে মন্দিরের পাশে একটি জায়গা, যার পাশে রয়েছে ঝিল বা দিঘি। এই দিঘিটিকে কালো দিঘিও বলে। কি কারণে কালো দিঘি বলে বা এই দিঘির কথা আমরা কোথায় জেনেছি সেটি বলবো, কিন্তু বলি যে যেইখানটায় বসে আছি আপাতত, সেই জায়গাটি বেশ মনোরম, ছায়া ঘেরা। বাচ্চারা একদিকে খেলছে, মন্দিরগুলো যতটাই শান্ত নিরিবিলি পরিবেশে, এইখানটা ততটাই বেশি প্রাণোচ্ছল। তার কারণ এখানে প্রচুর মানুষ যারা মন্দির দর্শন করতে এসছেন, তারা এখানে আসছেন এবং নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে, সেখানে বাচ্চারাও খেলছে। যাই হোক, যেটা এবার বলছিলাম, যে এই দিঘি কালো দিঘি নামে
বা কাল দিঘি নামে পরিচিত। এই দিঘির কথা আমরা বঙ্কিমচন্দ্রের লেখায় কালো দিঘি, যিনি বঙ্কিমচন্দ্রের লেখায় যেটি পেয়েছি, বঙ্কিমচন্দ্র এই দিঘিটির কথাকেই কালো দিঘি নামে সেই তার উপন্যাসে তুলে ধরেছেন। তাই এই দিঘিটি সেই বঙ্কিমচন্দ্রের লেখা কালো দিঘি। বর্তমানে এই দিঘির পাশেই এই মন্দির চত্বর গড়ে উঠেছে। এবার বলে দিই মন্দিরের টাইমিং বা কখন থেকে কখন পর্যন্ত এই মন্দিরে আসতে পারবেন। এই মন্দির সকাল 5টা থেকে খুলে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, মাঝে ঘন্টা 2-এর জন্য বন্ধ হয়, অর্থাৎ মোটামুটি ওই 2টো থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আপনারা সকাল 5টা থেকে দুপুর 1টা-1:30টার মধ্যে আসলে এখানে পুজো দিতে পারবেন এবং মন্দির ঘুরে দেখতে পারবেন। আপনাদের জানার জন্য আরো জানিয়ে রাখি যে এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। প্রতি শনিবার এবং মঙ্গলবার ভোগের ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা যে কোনো সময় আসলে আপনারা ভোগ এখানে বসে খেতে পারবেন। 1:30টা থেকে 3টে পর্যন্ত ভোগ খাওয়ার জন্য 51 টাকা দিয়ে কুপন কাটতে হবে। এবার বলে দিই যে এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরটি কলকাতা থেকে বেশি দূরে নয়, মাত্র 30-40 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটি কলকাতা থেকে অবস্থিত। এই মন্দিরে আসতে গেলে আপনাদের পৌঁছতে হবে নৈহাটি স্টেশন অথবা কাকিনাড়া স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পৌঁছান নৈহাটি স্টেশনে অথবা কাকিনাড়া স্টেশনে। নৈহাটি বা কাকিনাড়া স্টেশনে পৌঁছে ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটোয় উঠুন, উঠে বলুন আমরা যাব মাদ্রাল হনুমান মন্দিরে। আপনাকে সহজেই অল্প সময়ের মধ্যে এই মন্দিরে নিয়ে চলে আসবে। খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। মনোরম পরিবেশে শীতের দুপুরের একটি বেলা বা একটি দিন যদি চান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আবার সেই দিনই বাড়ি ফিরে যাবেন, তাহলে এই মন্দিরটি কিন্তু এইবারের শীতকালে আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। আজকে আমরা ঘুরে দেখলাম মাদ্রাল অর্থাৎ কাকিনাড়ার হনুমান মন্দির এবং হনুমান মন্দির সংলগ্ন অন্নপূর্ণা মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, রামসীতা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তার কারণ আমরা শিয়ালদা থেকে এক বেলার মধ্যে অর্থাৎ সকালবেলা বেরিয়ে সন্ধ্যা বা বিকালের মধ্যে বাড়ি ফেরা যায় এরকম প্রচুর ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরাও ঘুরছি। আমরা চাই আমাদের ভিডিও দেখে আপনারাও সেই সব জায়গা ঘুরে দেখুন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সবার আগে দেখতে পাবেন আপনারাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন দ্য ট্রাভেল ফিভারে।